শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে এটার কোনো কারণ নেই। ৮০ সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের মধ্যে। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে না, এটা কোনো সংশয় থাকবে না। মানুষ প্রকৃতপক্ষেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন। এই কারণে যারা সরকার, তারা কোনো পার্টি না, একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না। এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে। আর এই সমস্ত ছোটখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয়, এদেশে যে হয় না, উপমহাদেশেই এটা হয়। তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের এতে যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন, তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের মধ্যে। তো সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে, তাতে সবার জন্যই লাভ হবে আখেরে। এটা তাদের বলতে পারেন তাদের রাজনৈতিক দল, কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়। কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে আকাঙ্ক্ষা, তৃণমূলের মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ৮০ সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম তো বিএনপি জেতে। ৮০ সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি ৯১ সালে, তো ৯১ সালে তো ওখানে জামাত তো জেতেনি। অথবা ৮১ সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জাস্টিস সাত্তারের নির্বাচন, রাষ্ট্রপতি জেতেনি, জামাত জেতেনি। জামাতেরও তো প্রার্থী ছিল, তারা তো সেখান থেকে তো জেতেনি। আবার আমরা যদি দেখি 71-এর যুদ্ধের পরে, তখন তো সবই ছাত্রলীগ, আওয়ামী লীগ। তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে, তারপরে মান্নাভাই জিতেছে চাকসুতে, জাসদ, তখন তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে। তো 73 নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি? না, জাসদ জিতেছে। তারা করেছে, কারচুপি করেছে, অনেক কিছু কি বলে জোর জবরদস্তি করেছে, ভোট ডাকাতিও করেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিতত 73 নির্বাচন। ওগুলো না করলে খন্দকার মুস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে নিয়ে আসা, জলিলের ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা, এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিতত। তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে, এটার কোনো কারণ নেই। আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে এগিয়েছে কাজ চলছে, কাজ নানাভাবে চলছে, কিন্তু কবে, কখন, কোন তারিখে ঘোষণা করবে এইটা তো এখনো আলোচনা হয়নি। পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন, ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা, ওটা বিএনপির তালিকা। যখন অফিসিয়ালি যখন বলা হবে যে এইটা হলো বিএনপির তালিকা, তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন, তাছাড়া অন্য কিছু বিশ্বাস করবেন। কতদিনের মধ্যে খুব তাড়াতাড়ি।
না, সেটা আমি বলতে পারবো না, তো তাড়াতাড়ি হবে হবে একদিন যে হবে, দেখতে হবে। হবে। কারা? এনসিপি। এটার জন্য দেখুন, হুঁশিয়ারি দিচ্ছে। এগুলো তো হচ্ছে একটা জিনিস হচ্ছে যে আমি আগেও বলেছি, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আলাপ আলোচনা। গণতন্ত্র মানে হচ্ছে আলাপ আলোচনা, মানে জোর খাটানো না, প্রেশার দিতে হয়। সেটা হচ্ছে একবারে উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও সুযোগ আছে, সেখানে সব কিছুর সুযোগ আছে। কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন কোনো বিষয়ে, একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে হয়, একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই, তাহলে সেখানে পয়েন্ট অফ নো রিটার্নের কোনো জায়গা নাই। না হলে হবেই না, করব না, এইটা আমার মনে হয় যে ঠিক না। আমার মনে হয় তাদের বোধোদয় হবে এবং সেটা তারা সুচিন্তিতভাবে সব কাজ করবে। আমি আগেই বলেছি যে জুলাই সনদের কিছু কিছু বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন করতে হবে, আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে করতে। সাধারণ আইন যদি প্রণয়নই যদি আপনি করেন তাহলে পার্লামেন্ট লাগবে, আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন তাহলে প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে। তো সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বিষয়, এটা তো এখনো পরিষ্কার করেনি। মানে ওই কি বলে, জুলাই সনদের যারা ঐক্যমত কমিশন যারা কাজ করছেন, তারা এই ব্যাপারে তো এখনো কোনো কিছু পরিষ্কার করে বলেননি। শুধু আমরা এইটুকু জেনেছি যে এখানে অনেক বিষয়, প্রায় আমি যতটুকু জানি আমার মনে পড়ছে যে 47টার মতো আছে, পয়েন্টস আছে যেটা সংবিধান সংশোধন করতে হবে। তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে সম্ভব? আইনি ভিত্তি কিভাবে দিবে? আইনি ভিত্তির একটা কমিটমেন্ট থাকতে হবে। যেই ক্ষমতায় আসুক, সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে, তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে, সেভাবে তারা করবে। অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন, যেটা অ্যাক্ট, পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে যেটা করা দরকার, সেটা তো হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে সেটা করা সম্ভব, সেভাবে হবে। তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার। আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটার সেই কোন কোন বিষয়, সেগুলো ঐক্যমত কমিশন এটা জানাক জনগণকে, জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। সেখানে বিএনপির কি মত, তখন তারা সেই মতামত দেবেন। তো এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে, তাহলে মানুষরা কি জানবে? আমাদের মতো লেম্যানরা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কি দায়িত্ব? আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলকভাবে একটা জিনিস করা, সেটা এক জিনিস, কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখেই তো কাজটা করতে হবে। সাংবিধানিক প্রক্রিয়াটার ধারাটা ঠিক রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হচ্ছে। তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে, সংবিধান সংশোধন করলে এক ধরনের, তারপরে যদি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে করতে হয় তাও পার্লামেন্ট লাগবে, নির্বাচিত পার্লামেন্ট লাগবে। আর তাছাড়া যদি এমনি এক্সিকিউটিভ অর্ডার অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয়, অর্ডিন্যান্স জারি করে যদি করতে হয়, তাহলে সেটার নিয়ে আপনার সেটা কোন কোন বিষয়, কোন কোন পয়েন্ট করা যাবে, সেগুলো তো আগে অবহিত করতে হবে। না করেই সেটা তো আপনারা তো সবাই বসেছেন, স্বাক্ষর দিয়েছেন, এনসিপি ছাড়া সবাই স্বাক্ষর দিয়েছেন। তো তাহলে সেগুলো আপনারাই বসে ঠিক করুন, রাস্তায় না আসে আপনারা এটা আলাপ আলোচনা করে সেটা ঠিক করলেই তো জনগণের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। জনগণকে মানে রাস্তার মধ্যে স্লোগান তুলে কার বিরুদ্ধে স্লোগান দেবেন? স্লোগান যে সরকারের মানে সবাই মিলেই তো বসানো হয়েছে। যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, এবং 5ই আগস্ট পর্যন্ত যারা নিরন্তরভাবে কাজ করেছে, তারাই তো এই ঐক্যমতের যে কমিশন, সেই কমিশনে তারা মতামত দিয়েছেন, কথা বলেছেন। যে কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল তারা করেন, তাদের মধ্যে কামাল হোসেন, তিনিও গিয়েও স্বাক্ষর করেছেন। তো এতদূর যখন এগিয়েছে, তো বাদ বাকিটা তো এগুলো তো আর কোনো অসুবিধা ছিল না। আর্টিকুলেশনটা নষ্ট হয়, মানে সরকার যখন একটা সিদ্ধান্ত নেবে প্রতিটি উপদেষ্টা একই সুরে কথা বলবে, তখনই না সেটা অত্যন্ত আর্টিকুলেট সরকার মানে, এবং সেটা অত্যন্ত দক্ষ সরকার বলেই মানুষের কাছে বিবেচিত হবে। কিন্তু যদি ভিন্ন মত হয়, দুজনের যদি দুই রকম বক্তব্য হয়, তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে জনগণের মধ্যে, সংশয় তৈরি হবে যে তারা কে সঠিক বলছেন, কে বেঠিক বলছেন। এটা নিয়ে তো অবশ্যই এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হবে। এইটাকে নিরসন করে আমার মনে হয় সরকারের বক্তব্য
যে আপনারা 10টি পয়েন্ট যদি বাতিল করেন সেই পয়েন্টগুলো কি কি, তাহলে সেটা প্রত্যেকটারই উপদেষ্টার মানে এই বিষয়ে একমত হইতে তারা করেছেন, তাই না? যদি করেই থাকেন তাহলে তো উপদেষ্টা পরিষদ তারা কোথাও বসে আলাপ করেই তো এটা করেছে, তাদের তো জানার কথা। তো সেটা যদি না করেন তাহলে দ্বিমত দুই ধরনের হচ্ছে কেন? তো সেটা পরিষ্কার করতে হবে গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকেই সেটা পরিষ্কার করে জনগণকে জানাতে হবে।